দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। উপদেষ্টা পরিষদের বৈঠকে 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন। নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে এনসিপির আবেদন, প্রতীক চেয়েছে শাপলা। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আরও বড় হামলার হুঁশিয়ারি। এবারে পুরো আয়োজনে যাচ্ছি দর্শক। উপদেষ্টা পরিষদের বৈঠকে 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। গত 2 জুন 7,89,999 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব সম্প্রচার করা হয়। সচিবালয়ে বিকেলে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, দুর্বল প্রতিষ্ঠান বাজেট বাস্তবায়নের জন্য বড় চ্যালেঞ্জ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর আগামী 29 জুন শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মামলার শুনানি শেষে আজ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেয়। মামলায় গ্রেপ্তার শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং 3 জন কনস্টেবল সুজন, ইজাজ ও নাসিরুলকে হাজির করা হয়। 3 জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছিল। পলাতক 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। যে সমস্ত আসামি পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় ধাপের বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। তার মধ্যে রয়েছে উচ্চ কক্ষ গঠন এবং তা কীভাবে গঠিত হবে, নারীদের প্রতিনিধিত্ব কীভাবে থাকবে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে, এই বিষয়গুলো নিয়ে বিভেদ রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আজ ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে একথা জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে স্বস্তি ফিরেছে। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসিএন জ্যাকবসনের বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারেই তো মোটামুটি একটা জায়গায় এসেছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে। এটা তো একটা স্বস্তির ব্যাপার। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ। তিনি জানান, বৈঠকে 2 দেশের শুল্ক ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। একটা বড় ট্যারিফ আমেরিকানরা বাংলাদেশের উপর দিয়েছে, সেটার উপর দীর্ঘ আলোচনা হয়েছে যে এই ট্যারিফ বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করবে। তো বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চেয়েছে ট্যারিফের ব্যাপারে এবং আমরা এই ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করি। ট্যারিফের ব্যাপারে আমেরিকার সাথে যে ইস্যুটা আছে এটার একটা সলিউশন করা দরকার। নির্বাচনের সময় নির্ধারণ করায় শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেন আমির খসরু। বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে।
একই দিন রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামে সংলাপে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অগ্রসর জাতি গঠনে মেধা সম্পদ ধরে রাখার কোনো বিকল্প নেই। মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন করার সময় শেষ হলো আজ। নবগঠিত এনসিপি দলের প্রতীক চেয়েছে কলম, মোবাইল ও শাপলা। তবে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা বরাদ্দ দেবে বলে প্রত্যাশা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে ব্যালট রেভলিউশন করবে এনসিপি। এরই মধ্যে দলটি ১৩০টি উপজেলা কমিটি এবং প্রায় ৩০টি জেলা কমিটি গঠন করেছে। পাটোয়ারি জানিয়েছেন, অনেক জায়গায় অফিস নিতে কমিটি গঠন করতে বাধা দেওয়া হয়েছে। শাপলা প্রতীকে দেশের মানুষ এনসিপিকে জয়যুক্ত করবে বলেও তিনি বিশ্বাস করেন। এবারের নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছিল নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে যে আবেদন দাখিল করেছে সেখানে আমরা 3টি প্রতীককে দলের প্রতীক হিসাবে আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। দর্শক, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট ডে এর অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিটিভি নিউজের সৌজন্যে আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। Bodies into tools of operation. These are common strategies from the autocratic playbook. The opportunity for reform endowed on us by the July Revolution presents us with the opportunity to design such mechanisms and power structures that can foil these autocratic maneuverings. The governance of the state in the 21st century presents distinct challenges to securing polities founded on democratic ideals. These challenges range from countering rising populism to repelling authoritarianism, illiberalism, and similar threats. Bangladesh has unfortunately experienced all of these challenges at various stages and varying degrees. It is widely argued that there is one institution, namely judiciary, that can play the most significant role in addressing these issues. That's why we are here today, to make sure we build a judiciary to make it happen. দর্শক, প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্যে এতক্ষণ ছিলাম আমরা। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বেলা 11:30টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। আন্দোলনকারীরা সকাল 10:30টার দিকে প্রেসক্লাবের সামনে দাঁড়ান। প্রায় 1 ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখেন। এই কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানিয়েছে, 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় 83,000 পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে 23,000 উত্তীর্ণ হতে পারেননি। এখন উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের দাবি, তাদের ইচ্ছাকৃতভাবেই অকৃতকার্য করানো হয়েছে, তাদের সনদ দিতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বন্দরনগরী চট্টগ্রামে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একজন পটিয়া উপজেলার মোহাম্মদ ইরশাদ ও অন্যজন কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার। চট্টগ্রামের সিভিল সার্জন নিশ্চিত করেছেন, ইরশাদ এর আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। অন্যদিকে ইয়াসমিন ফুসফুসের সংক্রমণ ও যক্ষ্মায় ভুগছিলেন। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আরও 12 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 74। এদিকে সাতক্ষীরায় আরও 2 জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাসে 4 গাড়ির ধাক্কায় 3 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। সকাল 11:30টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। ওই সময় ওই বাস অটোরিকশার কাছাকাছি থাকা দ্রুতগতির আরেকটি অটোরিকশা, কাভার্ড ভ্যান এবং হ্যান্ড ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 3 জন যাত্রী নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে এই হামলা পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান এখনই শান্তির পথে না এলে আরও বড় হামলার মুখোমুখি হতে হবে। এদিকে ইসরায়েলে আজ ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, পাল্টা হামলা করছে তেল আবিব। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা কল্পনা চলছিল। এর মধ্যেই শনিবার গভীর রাতে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এই হামলা চালানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, হামলায় 6টি B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফোর্দো পারমাণবিক কেন্দ্রে অন্তত 12টি বাংকার বিধ্বংসে বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে। 3টি পরমাণু স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে ইরান। দেশটির কর্মকর্তারা জানান, ফোর্দো পারমাণবিক কেন্দ্রের একটি অংশ হামলার শিকার হয়েছে। তবে স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে কঠোর সতর্কতা জারি করেছে নেতানিয়াহু সরকার। বন্ধ করে দিয়েছে নিজেদের আকাশসীমা। যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর সহ অন্তত 10টি জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে এই হামলার চরম মূল্য দিতে হবে। পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জবাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের এই হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি। ইরানের হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেন তিনি। কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে নির্ভুল ও ভয়াবহ হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাসীদের সমর্থক রাষ্ট্রের পরমাণু হুমকি বন্ধ করা। ইরানকে এখন শান্তির পথ বেছে নিতে হবে। যদি না নেয় তাহলে ভবিষ্যতের হামলা আরো ভয়াবহ ও সহজ হবে। ট্রাম্পের হামলার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। অনেকে এই হামলাকে স্বাগত জানালেও কয়েকজন বলছে, কংগ্রেসের সম্মতি ছাড়া ইরানে হামলা চালানো অসাংবিধানিক। এদিকে রবিবার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট মর্যাদার 25 বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব 12 6 সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বলেছেন তিনি। টেস্ট ক্রিকেট মর্যাদার 25 বছর পূর্তি উপলক্ষে 21 থেকে 28 জুন পর্যন্ত 7 বিভাগীয় শহরে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া এবং টেস্ট ক্রিকেটের গুরুত্ব বোঝাতেই এমন আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। অনূর্ধ্ব 12 ছেলে এবং মেয়েদের 6 সাইড ক্রিকেট প্রতিযোগিতাই ছিল পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে। এছাড়া পেসার ও স্পিনার হান্ট, ছবি আঁকা প্রতিযোগিতা, প্যারেন্টাল কোচিং সেশন এবং হিট দ্য স্টাম্প চ্যালেঞ্জের মতো বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
2026 সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে বাহামাকে 7 উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। কালিম সানা এবং শিবম শর্মার বিধ্বংসী বোলিংয়ে মাত্র 57 রানেই গুটিয়ে যায় বাহামার ইনিংস। দুজনই স্বীকার করেন 3টি করে উইকেট। জবাবে দিলপ্রীত বাজওয়ারের 14 বলে অপরাজিত 36 রানের ঝোড়ো ইনিংসে মাত্র 5 ওভার 3 বলে লক্ষ্যে পৌঁছে যায় কানাডা। এই জয়ের ফলে 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা ক্রিকেট দল। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। উপদেষ্টা পরিষদের বৈঠকে 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন। নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে এনসিপির আবেদন, প্রতীক চেয়েছে শাপলা। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আরও বড় হামলার হুঁশিয়ারি। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।